রমজান মাসে এখনো বাকি আছে, উনি রমজানের যে একটা শুভেচ্ছা বাণী থাকে না, ওটা উনি দিয়ে দিয়েছেন। এটাও উনি তারেক রহমানকে এখন দিতে দিচ্ছেন না, আগেই উনি দিয়ে যাচ্ছেন। আসেন আমরা আসল জায়গাতে আসি। এই যে আমরা যে কালচারটার কথা বলছিলাম, ট্যাগিং, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে প্রেস উইং এর এক ভদ্রলোক হাজির ছিলেন। তর্কে যখন উনি বুঝতে পারছেন যে উনি আর পারছেন না, আলোচনা ওনার কথা সহযুক্তি, তখন উনি বললেন এই যে সফট আওয়ামী লীগার। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আলী রিয়াজ সাহেব আমাদের সবাইকে ভোট দিতে বলেছেন, হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোটের ভিতর দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে, হ্যাঁ ভোট দিতেই হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, শপথ অমুক দিন হবে, তমুক দিন হবে, এখনো বলে যাচ্ছে। এই ভদ্রলোক নিজে ভোট দেয় নাই, এই ভদ্রলোক বাংলাদেশের ভোটার না। যে আমার দেশের ভোটার না অথবা ভোট দেয় না, সে আমাকে এসে শিখিয়েছে কেমনে ভোট দিতে হবে। জি। তো ওনার শেখানো ভোট আমি মানি না তো, এবং নাগরিক হিসেবে ওনার শেখানো ভোট না মানার অধিকার আমার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বাংলাদেশের তো নাই, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। আমার নাগরিক অধিকার আছে, যে লোক আমার এখানে ভোট দেয় না সে আমারে ভোট দিতে বলবে আর আমি তার কথা মতো ভোট দিব। আগে একটা ভোট দিতে দিয়া প্রমাণ করতেন আপনিও হ্যাঁ পক্ষে আছেন। আপনি বাংলাদেশের ব্যালট বাক্সকে ভোট দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, এবং এই প্রশ্ন করা যায় না ওনাদের সময়। না। ওনারা ওনারা বহু প্রশ্ন করতে দেন নাই। না, কিন্তু তুষার ভাই, আপনি কি মনে করেন না যে যেমন ধরেন আপনি আমারে একটা কথা বললেন, কিন্তু সেই কাজটাও কি আপনার করতে হবে? আপনি তো আমার নির্দেশ পরামর্শ এটা দিতেই পারেন, যেটা আপনি করেন না, করতে হবে কোন জায়গায় আমি আপনাকে হ্যাঁ, ব্যাপারটা বুঝিয়ে বলি। হ্যাঁ। আপনি আমাকে বলছেন দেখেন বাংলাদেশের সকল মানুষের একটা কাজ করা উচিত, তখন আপনাকে ওই কাজটা করতে হবে। আচ্ছা। ওনারা সবাইকে বলছেন বাংলাদেশের সব মানুষের হ্যাঁ ভোট দেওয়া উচিত। কিন্তু উনি যদি বাংলাদেশের মানুষ না হন, তাহলে কি তাহলে হবে? বাংলাদেশের মানুষ না হইয়া বাংলাদেশের জিনিসপত্র ঠিক করতে আসছে কেন? কেন ওই যে বিদেশি কোচ আসে না? আপনি আপনি গর্ডন গ্রিনিজ দিয়ে কত ভালো ভালো খেলা খেলাইলেন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশি করতে আসছে। এই যে দেখেন খালেদ আমার সাথে এখন উপস্থাপকের রোলে। অনেকদিন বিদেশে থাকি বলে আপনার লোকে তো হ্যাঁ আসেন, এই বিদেশি কোচকে আমরা কি করেছিলাম আপনার মনে আছে? ঢাকায় বাইরে দিয়েছিলেন। না, ঢাকা কেন দিয়েছিলাম মনে আছে? উনি বলেছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার উপযুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে ওইখানে হ্যাঁ। আমি উপযুক্ত না, হ্যাঁ। এই জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। তুমি উপযুক্ত করতে পারো নাই, না, আবার বড় বড় আবার বড় বড় কথা। তো তুমি নিজে ভোটটা দাও না, আর তুমি কি কোথাও বলেছো যে তুমি আমার দেশের নাগরিক না? তুমি কোথাও বলেছো উপদেষ্টার হিসাব দিল তুমি দিবা না? আমি ওনাকে তুমি তুমি করে বলছি, এটা ওনাকে বলছি না, আমি সত্য ভাষায় এসে বলছি। উনি আপনি, উনি আপনি এবং উনি 100 বার আপনি। উনি আমার বড় ভাই, উনি একসময় বিতর্ক করেছেন, আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাকে ওই শ্রদ্ধার মধ্যে থেকেই এই সমালোচনাটা করতে চাই। আমার বড় ভাই হওয়ার জন্য তো তাকে একটা শ্রদ্ধার উপযুক্ত তার জায়গা কিন্তু থাকতে তুষার হবে। ভাই, আপনি যেগুলি তার দোষ কইতেছেন, এটা দোষ না। মানে আপনি যেগুলি তার কইতেছেন, এগুলি তো আমার কাছে দোষ লাগতেছে না। বিদেশি একটা লোক যার জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশটা উদ্ধার করতে তো আসতেই পারে। হ্যাঁ আসতে পারে, হ্যাঁ। অবশ্যই। কিন্তু আপনি উদ্ধার করে দিলেন যখন, মনে করেন আপনি মাঠে ঘাস লাগিয়েছেন। এই পুরা পুরা ইলেকশনে তো শুধু আলী রিয়াজ স্যার জিতছে হ্যাঁ। 77% ফ্লাইং কলার। এক্স্যাক্টলি, উনি ফ্লাইং জিতেছেন, কলার। হ্যাঁ। এবং উনি জিতার আগেও জিতছে, সবাইকে কনভিন্স করে ফেলাইছে। হ্যাঁ, এবং একটা টিকও দিয়ে দিয়েছে আগে, যা করার তাই করেছে। এখন কিন্তু উনি নিজে ওই টিকের পক্ষে গিয়ে একটা সিল মারে নাই। এই নির্বাচনের কোথাও উনি অংশ নেয় নাই। যে সংবিধান বদলানোর জন্য উনি গণভোট করছেন, সেই সংবিধান বদলের পক্ষে ওনার হ্যাঁ নাই। জি তুষার ভাই, তারপরে আমি বিরতিতে যাই। বিরোধী যাবেন। আরেকটা জিনিস খালি আমি আপনাকে বলে দিই, সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিল, উনি দিল না কারণ উনি নাকি বেতন নেয় নাই বলেছে একটা। আরেকটা হচ্ছে উনি আসলে এইখানে ট্যাক্স দেয় না, হ্যাঁ। উনি এখানকার করদাতা না। কিন্তু আমরা কি কে করদাতা আর কে করদাতা না তার সম্পদ জানতে চেয়েছি, নাকি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যারা বসেছিলেন তাদের সম্পদ বেড়েছে কতটা, কমেছে কতটা, আয় করেছে কতটা, সেটা জানতে চেয়েছি। এমন কি হতে পারে না খালেদ যে আপনি আসলেন এবং তারপরে আপনি এখানে আসার পরে দেখা গেল আপনার আমেরিকার অ্যাকাউন্টে স্ফীত হয়েছে? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, যদি আরো একাধিক উপদেষ্টা তাদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, আলী রিয়াজ সাহেব দিলেন না কেন? কারণ আলী সাহেব বেতন নেন নাই, আপনার সাথে তার কোনো আর্থিক লেনদেন নাই। আমার সাথে যে আর্থিক লেনদেন নাই এটা প্রমাণ করার জন্য তো তার সম্পদের হিসাবটা দিতে হবে, যে দেখেন আপনার সাথে আমার আর্থিক লেনদেন নাই। আমি আমার বসকে দিয়েছি, সেটা একটা প্রফেসর ইউনূসকে দিয়েছি। বস তো ওনার কাছে হিসাবটা চাই। আমাকে এখন ঘটনা হলো কি, আমাদের যুগে আমরা সাংবাদিকতা যখন করছি, তুষার ভাইদের সময় থেকে এইটার একটু অ্যাডভান্টেজ আমরা পাইছি, সব কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করছি হচ্ছে 2011 সালে। তো 2011 সালে আমি একটা টক শো করতাম, ওটার নাম হচ্ছে আজকের বাংলাদেশ। এই আজকের বাংলাদেশটা আমি করে গেছি হচ্ছে 2019 সাল পর্যন্ত। 2014 থেকে আরো দুইটা অনুষ্ঠান সেখানে যোগ হয়েছিল, একটা হচ্ছে এডিটর স্পিক, একটা হচ্ছে রাত 9টার বাংলাদেশ, মানে রাত 9টার খবরটা আমি পড়তাম আমার দুইজন কলিগ সহ। এখন ঘটনা হইতেছে যে আমি তীক্ষ্ণ প্রশ্ন করতাম না, কুসুম কুসুম প্রশ্ন করতাম, এটা সাবজেক্টিভ। কালকের প্রশ্নটাও যদি আমি বলি যে তারেক সাহেবের প্রশ্নটা তীক্ষ্ণ ছিল না, কুসুম কুসুম ছিল নাকি তেলবাজি ছিল, সেইটাও সাবজেক্টিভ। কিন্তু আমি তিন রকমই দেখতেছি এবং তিন রকম জ্ঞানই পাচ্ছি। কিন্তু আমি কি প্রশ্ন করছি না করছি এই 8 বছর, এই 2001 থেকে 2018 শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই দুই সরকারের আমলে, সেটা ডিজিটাল ফুটপ্রিন্টও আছে। আবার এটা যারা দেখছেন তারা দেখছে না। আমার তো আমি জার্মানিতে যাওয়ার পরে আমি তুষার ভাইকে আমার ছাত্র জীবন থেকে, মানে ছাত্র জীবন মানে অনেক ছোটকালের জীবন থেকে টেলিভিশনে দেখে চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে চিনিও আসলে আমাদের ইউনিভার্সিটি জীবন শুরুর সময় থেকেই। মানে ব্যক্তিগত মানে একদম ঘনিষ্ঠতা নাই, দূর থেকে তুষার ভাইরে দেখা চেনার অর্থে আর কি বলতেছি। তো আমি তুষার ভাই আমাকে যেরকম বলছে যে খালেদ তুমি চলে যেতেছো জার্মানি, এটা কি ঠিক হলো? এখানে তো আসলে আমাদের তো এখানে অনেক কিছু করা ছিল, এটা তো কেন তুষার ভাই এই কথা বলছে? কারণ হচ্ছে
আমার আজকের বাংলাদেশে অনুষ্ঠানটা দেখা উনার কাছে মনে হইতো মানে আমি অনেক লোকের মধ্যে একজন যে হচ্ছে মানুষকে প্রশ্ন করতে পারে এবং যেটা বিব্রতকর প্রশ্ন হতে পারে, অনেক সময় মানুষের জন্য একটু আটকানা প্রশ্ন হতে পারে। এটা যেমন তুষার ভাই বলছে, এরকম অন্তত বাংলাদেশের আরো বহু লোক বলছে। একজন লোকের কথা বলার দরকার নাই, সার্চ দিলে এর অনেকগুলি আবার আসেও, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজা রাজা টক শো এখানে রয়েও গেছে। এবং শেখ হাসিনার কথা আবার বলতে হয়, বেশি বেশি শেখ হাসিনার কথা আবার বলতেছে, এটা একটা কেমন শোনাতেছে জানি না। কিন্তু আমি এই প্রশ্ন করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে বসে বলছে, রাতের বেলা টক শোতে আপনি যখন আমাদের লোককে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেন সেগুলো আমি দেখি। তা এখন দেশে থেকে প্রশ্ন করলাম না বিদেশে থেকে প্রশ্ন করলাম, এই যে ছাত্রলীগের নূররে মারা, তার আগে থেকে গণপরিষদের এই কোটা আন্দোলনের জন্য মারা, আমি ছাত্রলীগের নেতাদের যে প্রশ্ন করছি, এইটা আমার মনে হয় এরপরে তো আরো মনে করেন ইউটিউব ইয়াটিয়াতে আরো অনেক বেশি অনেক কিছু ভিউ হয়েছে, কিন্তু ওই সময় ওইটা ছিল হচ্ছে যেটাকে বলা হচ্ছে আমরা আজকালকার যুগে যেটাকে বলি হচ্ছে ইন্টারনেট ব্রেক করা। যে ফার্স্ট পার্সন যারা যে না ফার্স্ট পার্সন আমি এগুলি কমু না, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্রলীগের দুইজনরে একদম নাম ধরে ধরে বলা আপনাদের কে কাজ দিছে কে। আমি আজকের বাংলাদেশ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেটা শিরোনাম ছিল তুষার ভাইয়ের আলাপ কইরা ছাত্রলীগ তুই চাস কি? আমরা দেখেছি খালেদ ভাই, তাহলে এই প্রশ্ন তো আপনিও করলেন। আমি সাংবাদিক হিসেবে করিনি, আমার প্রশ্ন ছিল না, আমি মানুষের আমার কাছে মনে হয় যে আমার মনে আছে, আমি একটু অ্যাড করি, খালেদ আমাকে একবার দাওয়াত দিল আজকের বাংলাদেশে। আমি কেন বলে যে আজকে তো ডেস্টিনি রফিকুল আলম আসবে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি না, কারণ তার বিরুদ্ধে কেউ বলবে না, মানুষের প্রশ্ন সবাই গাছ কিনেছে, বলে সবাই গাছ কিনেছে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি না। সে আমাকে নিয়ে গেলাম, আমরা তাকে ধরলাম ওখানে, এবং সে এই ডেস্টিনি রফিকুল আলমকে এক্সপোজ করলো, এই রফিকুল কি ভদ্রলোক, তাকে এক্সপোজ করলো, রফিকুল আমিনকে এক্সপোজ করলো, এবং উনি স্বীকার করতে বাধ্য হইলো যে খালেদ এবং আমরা এমএলএম বুঝি। তুষার ভাই আমি তো আর ওরকম বুঝি না, কিন্তু হয়েছিল কি এই যে রফিকুল আমিন সাহেব যখন আসছিলেন তখন আমরা আমার এখনো মনে আছে AKBO নামে ওই মোবাইলের পুশ নেই, মানে SMS নেই, মানে ইন্টারনেটে আমরা ওই মোবাইলের নিতে পারি কিন্তু মানুষ এত উৎসাহিত না, ওরা মোবাইলের ওইটা আমরা টিভিতে ফায়ার করি, আজকে যেটা এর মধ্যে দেখানো হয়। ইন্টারনেট ব্রেক করছিল রে ভাই, উনার পক্ষের লোকজন ছাড়া, কারণ উনার পক্ষের লোকজন মানে SMS এর যে সেশনটা সেটা ব্রেক করছিল। আসলেই আমার এখন এত SMS উনার পক্ষে, মানে আমার মনে হয় লাখখানেক SMS আসছে উনার পক্ষে, বা লাখ 2 1 লাখ 5 আমি জানি না, মানে উনার পক্ষে উনি এত পাওয়ারফুল লোক ছিলেন, ওই সময় ডেস্টিনি ছাড়া কিছু শোনা যেত না। তো আমরা চেষ্টা করছি কিন্তু ক্ষমতারে প্রশ্ন করতে সব সময়। আমি একদম কইতে পারি এইটা আমি খুঁজে পাইছি, এইটা আছে, আপনারা প্লিজ দেখেন যে আমি সালমান এফ রহমানের ইন্টারভিউ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেটাতে আমি তার প্রথম প্রশ্ন করছি, এবার ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে সালমান ভাই, কয় যে না ভালো হচ্ছে না, অ্যাপারেন্টলি আপনি তো আমার চেয়ে কম ট্যাক্স দিয়েছেন। আমরা একাধিক ইন্টারভিউ দেখেছি এবং সেখানে আপনি যেটা বলছেন সেটি একেবারে আমরা পুরোপুরি দেখেছি, যেটি প্রতিফলন ঘটেছে। আপনি কাউকেই মানে আমি ছাড়েননি প্রশ্ন করতে, যেটি ক্ষমতাকে প্রশ্ন করার কথা বলেন, আপনি কখনো চিন্তা করেননি যে আমি কাকে প্রশ্ন করছি। এটি আসলে সাংবাদিক, যে কোনো সাংবাদিকেরই হওয়া উচিত, আমরা সেটাই মনে করি। না আমি আপনি ওইটা যে আপনি প্রশ্ন করছিলেন, তবে আমি একটু স্বীকার করি ভাই, আওয়ামী লীগের আমলে এমন একটা পরিস্থিতি শেষ 3-4 বছর, মানে আমি তো তখন বিদেশে, এমন একটা পরিস্থিতি, এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছিল, এটা একটা কাফকায়েস্ক সময়, যে আপনি আসলে জানেন না আপনার কি হবে। ইন্টারেস্টিংলি যেটা আমি জীবনে ভাবি নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সময় এরকম একটা কাফকায়েস্ক সময় হয়েছে, মানে একই কথা বলতেছে তুষার ভাই, আমি চাই না তুষার ভাইরে ধরে নিয়ে যাক, কিন্তু তুষার ভাইরে ধরে নিয়ে যায় নাই। মানে আপনি তো যদি জানেন আপনি 5 অপরাধ করলে 3 শাস্তি হবে, তাহলে তো আপনি জানলেন আপনার কি হবে, কিন্তু আপনি যদি না জানেন যে এইটা অপরাধ কিনা বা এই অপরাধ করলে আপনার শাস্তি হবে কিনা, এইটা হচ্ছে একটা কাফকায়েস্ক সময় যখন আপনি জানেন না। আনিস আলমগীর ভাইকে এখন উনারে এই যে তুষার ভাই প্রতিটা অনুষ্ঠানে এটা বলতেছে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে বইলা আরো 20 টাকা বেশি খাইতেছে, কিন্তু উনি কিন্তু বলতেছে ওই আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের কথা বলতেছে, আওয়ামী লীগ আসলে কিন্তু উনারে কিছু দেয়ও না, দিবেও না, বরং আরো অন্য ঝামেলা করে। কোন সরকার আমাদের কিছু দেয় না, কোন সরকার না, আমরা জানি এটা না, কিন্তু সেটা বলে সুবিধাভোগী, কিসের সুবিধা? বরং যদি মুখ বন্ধ রাখতাম, টিভি চ্যানেলের 5টা টিভি চ্যানেলের মালিক থাকতাম না। উনি তো নাগরিক টিভির সিইও হয়ে গেলেন না আওয়ামী লীগ সরকারের বস ছিলেন। হ্যাঁ, নাগরিক টিভির সিইও গেলেন, হ্যাঁ, উনি ছাড়লেন কেন? এত তো সুখ। আমারে বলে যে কি সালমান এফ রহমানের সুবিধাভোগী ভাই, সালমান এফ রহমানের গাড়িতে যেই সময় পতাকা লাগছে, আই লেফট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, লেফট মাই কাটে। আমি কোনোদিন বিদেশে থাকা আমার জন্য অপশন ছিল না। আমি বলবো সরকার মানে করছে না, আমি বাংলাদেশে কোনো মিডিয়াতে তখন কাজ করার মতো পরিবেশ আমার কাছে মনে হয় না। মানে এখন আপনি কইতে পারেন যে ভাই অমুক কাজ করছে, তোমার কাজ করছে, এটা করছে, কিন্তু আমার কাছে মনে হয় না আর এটার মধ্যে আর কোনো উপযুক্ততা আছে। তো তার মনে হওয়া আমারে এখন এমনকি আপনি দেখেন মির্জা আব্বাস তার একটা বলছে নিউ ইয়র্কে একটা লোক আছে না, একটু ইয়ে করে সালমানের ক্যাশিয়ার ছিল,
আমি সত্যি মানে আমি কোনোদিন আইন হাই তুলে নেওয়া, হুমকি দেওয়া, ধমকি দেওয়া টাইপ না। কিন্তু আমার কিন্তু যদি ওই টাইপ হইতে পারে, আমি যদি ওই টাইপ হইতাম তাহলে আমার মানে আমার অনেক কষ্ট লাগছে আসলে, সত্যি কথা, যেটা একটা বোবা কষ্ট। এবং এই যে ক্ষমতায় আসলে আমার এই প্রশ্নগুলি করে রাখা, এই যে তুই হাসলি কেন, আমি হাসছি, তুই আমার ক যে তুই হাসছস কেন, তুই আমার এটা দিয়ে তুই তেল দিয়া ভাসিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় বলে আমি তেল দিছি, তুই দেখছস আমার জীবনে আওয়ামী লীগের সময়, তুই জানোস আমার সম্পর্কে। তুষার, আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আজকেই একজন বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, মিষ্টি পাঠানো হয়েছে। তাদের একটি কথা ছিল যে সমালোচনা শুনতে চাই আপনাদের কাছ থেকে। এইটা আসলে পজিটিভ, কিন্তু বাস্তবে কি আমরা সেটি দেখতে পাবো? কি মনে হয় আপনার কাছে? অতীতে আমরা দেখতে পাই নাই। সমালোচনা শুনতে চাই বলেন, কিন্তু সমালোচনা করার পর মনে হয় যে শুনতে চেয়েছিলেন জানার জন্য যে কারা কারা সমালোচনা করে, এবং তারপর তাদের উপরে তাদের অন্তত তারা না হলেও তাদের যারা লাল্লু পাঞ্জু বাহিনী থাকে তারা চড়াও হয়। এই পর্যন্ত আমি আমার বিভিন্ন লেখার নিচে বহু মানুষকে এসে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য ওকালতি করতে দেখেছি। আমি যখন স্ট্যাটাস দিয়েছি বা কোথাও কথা বলেছি, আমার বক্তৃতা শোনার পরে আমাকে প্রচুর গালিগালাজ সহ্য করতে হয়েছে। এর কারণ হলো আমরা এক ধরনের কথার কথা বলি, কিন্তু আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে সেই কথাটা মেনে চলা অথবা তাদেরকে সেই কথার অর্থ বুঝে সেই অনুযায়ী পরিচালিত হওয়ার মতো করে তৈরি করি না। আমরা শুধু মুখে বলে দিই। আপনি বলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে একটা বাক্যে, সেই বাক্যটা হচ্ছে আপনার মন খুলে সমালোচনা করবেন। মন খুলে সমালোচনা করার পরে মানুষ কারাগারে গেল। মন খুলে সমালোচনা করবেন এই কথা বললেন কেন আপনি? এবং এই প্রশ্নটা করলেও কারাগারে যাবে কিনা মানুষ সেটা নিয়ে চিন্তিত থেকেছে। কেন একটি পরিবর্তিত পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষ গান গাইছে কথা ক কথা ক, মানুষ গান গাইছে শোনো মহাজন, সেই রকম একটি পরিস্থিতিতে কি কারণে মহাজনের কথা বিশ্বাস করায় সে আগের মতোই পরিণতি বরণ করতে হলো? কেন একজন ভেটেরান জার্নালিস্ট যিনি ইরাকে দাঁড়িয়ে বোমা পড়ছে তার পেছনে যে হোটেল রুমে তিনি ছিলেন নেমে এসে উপস্থাপনা করছেন সংবাদ, গিয়ে দেখেন যে ওই প্যালেস্টাইন হোটেলে ওই জায়গাতে বোমা পড়েছে এবং লোকজন মারা গিয়েছে, সেই রকম একজন ভেটেরান জার্নালিস্ট যে ইরাককে ডরায় নাই, যে মিসাইলকে ভয় পায় নাই, তাকে কেন কোর্টে দাঁড়িয়ে বলতে হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমার কাজ এবং সেই কাজের জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে? লজ্জা পায় নাই কেউ? আপনি সমালোচনার কথা বললেন জাস্টিস এবিএম খায়রুলকে। আমি এখন প্রফেসর আসিফ নজরুলের জানতে চাইতেছি যে প্রফেসর ইসলাম, আপনি আমার একটু বলেন তো যে জাস্টিস এবিএম খায়রুলকে ইয়া করার কারণ কি? এই প্রশ্ন আমি এটারনেলকেও করছি, যে কারণ কি বলে যে উনি তো আসলে এই রায়টাকে টেম্পারিং করছেন, এই রায়টাকে যেরকম দেওয়ার শর্ট রায় আর মানে লম্বা রায়ের মধ্যে তফাৎ আছে, এইটা এই সময় এটা করছে। আমাকে উনার বিরুদ্ধে মামলা তো হত্যার। আমি তো বুঝলাম না যে আপনি যেটা কইলেন এটার লোক আমিও একমত, যে দেখা যাক বাংলাদেশে একটা রিভিউ হোক, চিফ জাস্টিস এরকম একটা প্রতারণার আশ্রয় নিয়ে এরকম একটা রায় লিখলে এইটা আর ব্রাদার চিফ জাস্টিসরা মানে পরের চিফ জাস্টিসরা এবং জাজেসরা এটা কিভাবে দেখে এবং কি রায় লেখে, এটা একটা মাইলস্টোন জিনিস, তো দেখা দরকার। কিন্তু যাত্রাবাড়িতে হত্যা মামলা দিয়ে আপনি জাস্টিস খায়রুলকে আপনি কি বিচার করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না? সাংবাদিক ফটোগ্রাফার কাজলকে যখন গ্রেপ্তার করা হয় এবং 40 দিন ধরে মানে কোথায় জানি সে অজ্ঞাত স্থানে না কোথায় জানি রাখা হয়, ওরকম এই কাজলের ক্ষেত্রে এটা বলা হয়েছে। আমরা যখন প্রশ্ন করছি তখন আমার বলেছে জানেন কি করছে ভাই? পরে এই খুঁজতে খুঁজতে যে পরমাণুর মতো ভিতরে যেতে যেতে দেখি শিখরের লোকে বেয়াদবি করছে ভাই। শিখরের মানে বুঝছেন ওই যে সাইফুজ্জামান শিখর, এখন শিখরের সাথে বেয়াদবি করা যে অনেক বড় অপরাধ, এটা তো ফৌজদারি কার্যবিধিতে ঢুকা, যে শিখরের সাথে বেয়াদবি করলে 40 দিন গুমদারি দইবে, মানে শিখরের মতো কারোর সাথে করা যাবে না। আপনি মনে হয় মুশতাক ভাইয়ের কথা তখন বলছেন? হ্যাঁ, মুশতাক ভাইয়ের কথা বলছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তখন খালেদ ভাইয়ের কাছে আমার বলি না, কারণ আপনি যখন বলছেন ভুলে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হবে আমাকে। খালেদ ভাইয়ের কাছে বেশ কয়েকটি ছোট ছোট প্রশ্ন থাকবে এবং সেগুলোর উত্তর চাইবো। গালিগালাজকে কিভাবে দেখেন? আমার কাছে খুব খারাপ লাগে গালিগালাজ। মানে ঘটনা হইতেছে যে আমি অসম্ভব অপছন্দ করি গালিগালাজ, এবং গালিগালাজ আমার কাছে কোনো স্মার্টনেস মনে হয় না। আমার অনুষ্ঠানে এসে একজন একটা এরকম একটা কি জানি একটা শব্দ টব্দ বলছে, আমি তাকে বলছি যে আমি সরি, আমি এটা নিতে পারতেছি না, আপনি কি ভাই, আপনি কিরকম লোক, এইটার জন্য সে অনেক খেপছে। তারপর বলে খালেদ মহিউদ্দিন বাংলাদেশে থাকছে, কোনোদিন গালি টালি শুনে? হ্যাঁ শুনছি ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি অলমোস্ট মানে সুমন যখন গান গায় 10 ফুট বাই 10 ফুট এবং এটা নিয়ে দুঃখ করে, তখন আমি বুঝি না, কারণ আমি নিজেই 10 ফুট বাই 10 ফুট করে থাকি, আমি বুঝি না এর মধ্যে দুঃখটা কোথায়। এবারে কিন্তু আমি গালিগালাজ একটা মানুষকে, কারণ হচ্ছে কি একটা মানুষের মানবিক মর্যাদায় আঘাত দেওয়াটা আমার কাছে সবচেয়ে বড় একটা কষ্টের, মানে এটা আমার খারাপ কাজ মনে হয়। আপনি কারো কান্দারে উঠবোস করালেন, কারো গালি দিলেন, এগুলি আমার কাছে ঠিক কাজ মনে হয় না। জি, এ পর্যন্ত আসলে যতগুলো ইন্টারভিউ নিয়েছেন আপনি, কার ইন্টারভিউটাকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, বা আপনি আপনার
চাওয়ার জায়গা যে আমি তার ইন্টারভিউ করতে চাই? না না, সেটা তো অবশ্যই। আমি আসলে সাবেক দুই প্রধানমন্ত্রী যারা ছিলেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ইন্টারভিউ আমি অনেকবার করতে চাইছি, এটা করতে পারি নাই। শেখ হাসিনা ইন্টারভিউ করতে গিয়ে দেশে বিদেশে ধাওয়াও খাইছি। সুইজারল্যান্ডে জেনেভাতে গিয়া পুলিশ লাগাই দিয়েছিল শেখ হাসিনার এখানে, পুলিশ দিয়ে বের করে দিয়েছিল, বুঝছেন। আমি জার্মানি থেকে গেছি জেনেভা, গিয়ে ওইখানে বসেছিলাম, ওইটার মধ্যে থেকেও বের করে দিয়েছে, ওইটা তার কোনোদিন হইলো না। তো এখন বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের আমার ইন্টারভিউ করা হয় না। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমি ইন্টারভিউ করছি, কিন্তু তিনি যখন আসলে সরকার প্রধান না, মানে ফেব্রুয়ারির 2024, তো আসলে আমার কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে ইন্টারভিউ করা হয় নাই। সামনে হ্যাঁ, যারাই রাষ্ট্রপ্রধান আছে, যারা সরকার প্রধান আছে, যারা দলের প্রধান আছে, তাদেরকে ইন্টারভিউ করেন। দলের প্রধানের মধ্যে বিরোধী দলের নেতা অবশ্যই আমির সাহেব হবেন, আমির জামাতের আমির শফিকুর রহমান সাহেব। তো শফিকুর রহমান সাহেবকে আমার 2বার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। শফিকুর রহমান সাহেব আমাকে আলাদা রকম ভালোবাসেন আর কি, মানে তার একদম প্রকাশ, মানে এই ভালোবাসা আবার মানে খুবই খুবই খুবই, তো ওনার ইন্টারভিউ আমি 2বার করতে পারছি। কিন্তু যিনি প্রধানমন্ত্রী ওই যে কি জানি ইংরেজিটা বলে, প্রধানমন্ত্রী ইন ওয়েটিং, পিএম ইন ওয়েটিং, ওই পিএম ইন ওয়েটিং কে আসলে ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, কিন্তু এটা করা হয়নি। কাদেরকে সবচেয়ে টাফ মনে হয় ইন্টারভিউ ক্ষেত্রে, পলিটিশিয়ান না স্পোর্টসম্যান বা আদার্স? না, আমি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বী হিসাবে ইন্টারভিউ যে দিচ্ছে তারা কোনোদিন আমি দেখি নাই। মানে এটা আমার, মানে আমার হয় কি, বোকা লোকরা যেইটা না এইটা মানুষ বুঝা ফেলে। আমার ক্ষেত্রে হয়েছে এই দশা। আমি কোনোদিন কোনো একটা ইন্টারভিউ যে দিতেছে তার আমি কোনোদিন প্রতিদ্বন্দ্বী ভাবি না। ধরেন আমি এখন সাকিব আল হাসানের ইন্টারভিউ করতেছি, কোনোদিন কোনো জায়গা থেকে সাকিব আল হাসান আমার প্রতিদ্বন্দ্বী হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কোনোদিন প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু আমি আমার একটা মানে আমার পার্সোনাল গর্বের জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমি একবার ইন্টারভিউ করছিলাম আইনমন্ত্রীরে, আনিসুল হক সাহেবের। আনিসুল হক সাহেবের কিন্তু জিনিসটা হলো যে তিনি অনেক রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে তিনি জড়িত, মানে যেগুলি হচ্ছে যে ধরেন বিচার বিভাগের নিয়োগ, আমি ওইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা বলছি। বিচার বিভাগের নিয়োগ থেকে শুরু করে ওই যে পদোন্নতি, পদায়ন, জুডিশিয়ারিরে খুব কন্ট্রোলে রাখা, এগুলি ক্ষেত্রে তার অনেক মতামত আছে। কিন্তু তারে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাইন্ড যারা বাংলাদেশের লিগ্যাল প্র্যাকটিস করে। তো আমি উনাকে একটা ইন্টারভিউ করছিলাম, এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক প্রস্তুতি ছিল, আমার কলিগরা আমাকে অনেক সাহায্য করছে, এবং উনার মতো এরকম একটা আমি যদি খুবই সম্মান নিয়েও বলি, তাহলে যদি বলি যে খুবই পিচ্ছিল একজন মানুষকে যে এইটা আমার মনে হয় এরকম বেশ কয়েকটা আছে আমার এই মুহূর্তে তার কথা মনে পড়ছে। শেষ প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ কিভাবে দেখেন, এবং যারা সাংবাদিকতা পেশায় নতুন আসছেন তাদের জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, প্রথম কথা হলো যে আপনি যখন স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ বলেন তখন মনে হয় যে এই জিনিসটা আসলে এক্সিস্ট করতেছে। এখন সাংবাদিকতার স্বাধীনতাটা কিন্তু এখন আমরা জোর করে যে যতটুকু স্বাধীনতা আদায় করতে পারি সে নিজে ততটুকু স্বাধীন হই। প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটা স্বাধীন না হলে আসলে কিছু করা যায় না। অনেক সময় সাংবাদিকরা কোনো না কোনো কিছু আদায় করতে গিয়া, হয়তো বিদেশে ট্রিপ ফেরার টিকিট, হয়তো বিদেশে ঘোরার টিকিট, হয়তো আমি জানি না আরো সামান্য জিনিস, কারণ প্রধানমন্ত্রীর ভবনে যে কয়দিন, মানে 2015 আগ পর্যন্ত যে কয়দিন গেছে, চা ছিল ঠান্ডা, খাবার ছিল খারাপ, মানে ওইটাও ভালো না, কিন্তু এর চেয়ে বেশি কিছু কিন্তু ওইখানে দাঁড়াইলো, একটা ছবি তুললো, মানে অতি অল্পতেও, মানে এগুলি নিজের উপরে আরোপ করে, আল্লাহ এত বড় একটা মানুষকে দেখছি, আমার কাছে মনে হয় যে এগুলি জায়গার থেকে আমাদের উদ্ধার পাওয়া না পাইলে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যতের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এইটার জায়গাটা যদি পরিবর্তন না হয়, এবং তাইলে এটার মধ্যে ঝামেলা সাংবাদিকতা করবেন। আমরা তো সবাই পারফর্মার রে ভাই। আমি যদি সাংবাদিক হইতাম তাহলে আমার সাংবাদিকতার প্রশ্ন হিসেবে বিবেচনা করতাম, আমার বিবেচনা করা পারফর্মার হিসাবে। আপনি দেখেন এখানে বিখ্যাত একজন লোক, আওয়ামী লীগের সাবেক সাংসদ, সে আমি হাসি কেমনে হাসলাম সেটার কথা কইতেছে, ধরেন 1 ঘন্টা করে হাইসা কেন এরকম হয়ে রয়েছে, এইটার একটা স্টিল ছবি দেয়া, তো ধরেন এটা করতেছে। আমরা তো পারফর্মার, আমরা জার্নালিস্ট কোথায়? আমি তো জার্নালিস্ট নাই আরো বহু বছর, কোথায় আমরা জার্নালিস্ট? আমি তো পারফর্মার। সবাই জার্নালিজমের মধ্যে থেকে আপনি কেন জার্নালিজমের মধ্যে আসবেন? বিকজ এর মধ্যে গ্ল্যামার আছে, আপনি টেলিভিশনে দেখা যায়। আর কিসের জন্য আপনি আছেন? আপনি বলেন তো, যাবার আপনি কিসের জন্য আসছেন সাংবাদিকতায়? আমাকে 25 বছর আগে আমি যেদিন প্রথম যাই সেদিন আমাকে বলা হয়েছিল যে একদিন তুমি পস্তাবে, কেন সাংবাদিকতা আসছো? না, ওইগুলি কথা মুখস্থ কথা, বড়রা সবসময় তুষার বাড়ি কইছে ডাক্তার হইলে পস্তাবা, ইঞ্জিনিয়ার হইলে পস্তা, এরা পস্তাইতেই থাকে, এরা অতৃপ্ত আত্মা, এরা পস্তাইতেই থাকে। এবং আগের জেনারেশনের এইটার একটা খুব কমন কথা, আমি ওইটার জায়গায় আমি যাচ্ছি। আমাকে হচ্ছে যে আসলে ঠিকানা জয়েন করার পরে কোনো টক শোতে এই প্রথমেই আসা হলো আমার। তো এইটার জন্য আমি একটু বলে রাখি যে আমি মানে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি আছেন, সে ডায়াসপোরা নিয়ে আসলে আমাদের কাজ করার স্বপ্ন, এবং সব বাংলাদেশের সেরা লোকরা একটা প্ল্যাটফর্মে আসুক, সেই স্বপ্ন আমি দেখি, একরোজা মহাদেশ। এবং দেশের বাইরের যে দেশ, সেইটাকে আমি আসলে একটু অ্যাড্রেস করতে চাই। সাংবাদিকতার ভবিষ্যৎ বলতে আমার কাছে সাংবাদিকতার ভবিষ্যৎ এখন ওই জায়গায় গেছে, কারণ আমি নর্মালি এখন পলিটিক্স, ক্রাইম, যা কিছু ঘটে দেশে পাল্টায় ফেলানো বা খুব বিপ্লব করা বা তুষার ভাইয়ের মতো মাস্টারি করে সবগুলিকে লাইনে আনা, ওগুলির মধ্যে আমি আসলে আর নাই। কারণ আমি কি বলে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নতুনদের নিয়েই একটু কাজ করতে চাই, এবং দেশের বাইরের যে বাংলাদেশটা আছে সেইটা নিয়ে আমার আসলে কাজ করার ক্ষেত্রে আমি মনোযোগী হতে চাই, যেটাকে আমি ডায়াসপোরা মিডিয়া বলে আমি